ও মাই গড, 145/90। প্রেশার তো উপরের দিকে আছে, রাই। তোমার এখন শুয়ে থেকে রেস্ট নেওয়া উচিত। শুভ, আমি এক কাজ করে একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি, চেঞ্জ করে তারপর একেবারে শুচ্ছি, কেমন? রাই 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 আমি তোমাকে প্রেশার ওষুধ দিচ্ছি, তুমি ওষুধটা খেয়ে নাও প্লিজ। আর রাই শোনো, তুমি আমাকে আজকে একটা প্রমিস করো তো, তুমি কিন্তু আজকে একদম একা উঠতে যাবে না, একদম একা উঠবে না কিন্তু। আমি তোমাকে বারবার বারণ করছি, আমাকে ছুঁয়ে প্রমিস করো, আমার গায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রমিস করো যে তুমি আজকে একা উঠবে না, আমাকে ডাকবে। প্রমিস করছি তোমাকে, উঠবো না একা, হয়েছে? আমারই ভুল, তুমি আগে ওষুধটা খাও তো না। সারাদিন এত ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে, তারপর অত হেভি খাওয়া দাওয়া, তারপর তো আর কিছু করানোই উচিত হয়নি। নাচ গান হই হুল্লোড় যত সব ওরা করছিল, করতো, আমি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম। আর ওরা আমাকে এমনভাবে চেপে ধরলো না যে আজকে কিন্তু অনির্বাণদা আমরা সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব, নাচ গান করব। আমি মুখের উপরে কিছু বলতেও পারলাম না। তখনই যদি তোমাকে এই ঘরে নিয়ে এসে শুইয়ে দিতাম, অন্তত রেস্টটা হতো। তুমি ভেবে দেখো, আজকে সারাদিনে তোমার কিন্তু প্রপার রেস্ট হয়নি, প্রচুর ধকল গেছে তোমার শরীরের উপর দিয়ে। এত ভেবো না, কিচ্ছু হয়নি আমার। তুমি যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ বরং একটু শুয়ে থাকি আমি, কেমন? ঠিক হয়ে যাবে তাহলে, কিছুক্ষণ শুয়ে থাকি। এই, তুমি এখনো ঘামছো, তুমি আগে চেঞ্জ করে নাও, ওয়াশরুমে যাও, আমি তোমার জামাটা দিচ্ছি। এসো, আমার হাত ধরবে, এসো, হাত ধরে ওঠো, আস্তে আস্তে ওঠো। ঠিক আছে। চিটকেনি দেবে রাই, লক করবে না কিন্তু ভেতর থেকে। আর শোনো, গায়ে জল ঢালবে না, স্পঞ্জ করে নাও শুধু, ঠিক আছে? আমি তোমার জামাটা নিয়ে আসছি, দাঁড়াও। রাই, আর ইউ ওকে? একদম ঠিক আছে আমি। হ্যাঁ, এ নাও জামাটা, নাও, নিয়ে এসছি। দাও। আমি হেল্প করব? না, দরকার নেই। পারবে তুমি? হ্যাঁ। আপনার আপত্তি থাকলে বলতে হবে না, তবে আমি জানতে চাই আপনি এরকম একটা জীবনে কি করে চলে এলেন। কেন শুনতে চাও? ধরুন মনে প্রশ্ন আসে, ক্রান্তিকে চিরকালই কি আপনার এটাই নাম ছিল, আপনার মা বাবার দেওয়া নাম, নাকি এরকম একটা জীবনে চলে আসার পর আপনি নিজেকে নিজেই এই নামটা দিয়েছেন? কোনটা মনে হয়? বুঝতে পারছি না ঠিক। বাবা নাম দিয়েছিল ক্রান্তি। আমি যেরকম পরিবারের ছেলে, আমাদের জীবনে একদিনে তো কিছু হয় না, প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করতে করতে একটা জায়গায় পৌঁছই আমরা। আমি আজকে এখানে পৌঁছেছি, জীবন আমাকে এখানে নিয়ে এসেছে বলে। কিছু বুঝলাম না। অনেক লম্বা ইতিহাস, নীলাঞ্জনা। হোক না, রাতটা তো অনেক বড়, আমি শুনতে চাই। যদি আপনার আমাকে ভরসাযোগ্য মনে হয় আপনি বলতে পারেন। আমাদের বংশগত পেশা ছিল জুতো সেলাইয়ের। অনেক কষ্ট করে বাবা সদরে একটা দোকান দিতে পেরেছিল। আমার বাবার না আমাকে পড়াবার খুব ইচ্ছে ছিল,
মায়েরও। কিন্তু আমরা এতটাই গরিব ছিলাম যে এই বড় লোকদের স্কুলে আমি ঠিকতেই পারলাম না। ছেলেরা আমার সঙ্গে বসতে চাইতো না, এমনকি টিচাররাও আমাকে পড়াতে চাইতো না। বার দুয়েক তো স্কুল থেকেই তাড়িয়ে দিল। তারপর ভর্তি হলাম একটা মিশনারি স্কুলে। ফাদার জন আর কমল স্যার আমাকে খুব ভালোবাসতেন। মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্কও করলাম। খবরের কাগজ খবর করলো জুতো সারের পরিবার থেকে র্যাঙ্ক। 11-12 পর জয়েন্ট দিলাম। একা হাতে কমল স্যার আমাকে পড়াতেন। স্বপ্ন দেখতাম ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি হবে আমাদের। সারাক্ষণ ঘাড় গুজে পড়তাম, আর উঁচুর দিকে র্যাঙ্কও হলো। দেশের সব থেকে নামি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। হোস্টেলে থাকবো। আমার ক্লাসমেটরা সকলেই খুব ভালো রেজাল্ট করা। কারোর বাবার জুতো সারাইয়ের দোকান ছিল না। কথাটা কিভাবে জানি না, কিন্তু রটে গেল। আর রটে যাওয়ার পরেই শুরু হলো র্যাগিং। আমার ক্লাসের সকলের জুতো পরিষ্কার করার কাজ দেওয়া হলো আমাকে। আমি প্রতিবাদ করলাম। আমি ওদেরকে বললাম যে আমি কিন্তু তোমাদের মতোই একজন ছাত্র, যে অনেক পরিশ্রম করে তোমাদের সঙ্গে পড়ার সুযোগ পেয়েছি। এক নেতার ছেলে, আমার ক্লাসমেট, আমার গালে একটা ঠাঁটিয়ে চড় মেরে বলল, তোর মতো গরিবের ছেলে কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। কি ভাবছ সিনেমার গল্প বলছি? তাহলে বাকিটা শোনো। বাড়ির লোকের সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হতো না। আসলে তখন তো ফোন ছিল না। একদিন সেকেন্ড সেমিস্টারের পরে দেখি বাবা হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে। সেই সেমিস্টারে খুব খারাপ রেজাল্ট করেছিলাম। আসলে পড়ায় মনই বসতো না। বাবাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললাম, সব বলে ফেললাম। বাবা গ্রামের ওকাশোকা মানুষ। বাবা ডিপার্টমেন্টের হেডের কাছে মিনতি করে বলল যে উনি যেন আমাকে একটু দেখে রাখেন। উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে, ওকে এবার থেকে আমরা দেখে রাখবো। আর সেই রাত থেকেই শুরু হলো কারণে অকারণে মারতে লাগলো আমাকে, গালাগাল দিল, আমার মা বাবার নামে অকথ্য নোংরা কথা বলতে লাগলো। আমি তাও মুখ বুজে চুপচাপ সবকিছু সহ্য করছিলাম। আমাকে তো ইঞ্জিনিয়ার হতে হবে, মা বাবাকে নিয়ে অনেক বড় বাড়িতে থাকবো, যেখানে কাঁচা চামড়ার কোনো দুর্গন্ধ থাকবে না। এরই মাঝে বাড়িতে চলছিল অন্য নাটক। সেই নেতার গুন্ডারা হঠাৎ করেই একদিন এসে বাড়িতে ভাঙচুর শুরু করলো। বাবাকে হুমকি দিল ছেলেকে যেন কলেজ থেকে নিয়ে আসে। বাবা বলল না, আমার ছেলে পড়বে। তারপর ওরা বাবাকে পিটিয়ে মেরে ফেলল আর মাকে তুলে নিয়ে চলে গেল। পরদিন ক্ষেতের মধ্যে আমার মায়ের নিথর দেহ পাওয়া গেল। 8-10 জন মিলে অত্যাচার করেছিল আমার মাকে। এই যে বাড়ি ফিরলাম, তারপর আর কলেজে যাইনি। আজকে এখানে থাক, সব কথা একদিনে বলে ফেললে কি করে হবে?
তো নির্বাণ। কমেনি রাই, বেড়ে গেছে। আমি ডক্টরকে একটা কল করি, দেরি করাটা ঠিক হবে না। উনি যদি কোনো ওষুধ পাল্টে দেন, তোমার মাথা ঘোরা কমেছে? জানি না, বুঝতে পারছি না, মাথাটা কিরকম হালকা লাগছে। আমি একটু শোবো অনির্বাণ, একটু শোবো। ও বৌদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াহুড়ো করো না, আমি শুয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই নাও, নাও, নাও। দেখি দেখি, আস্তে আস্তে। শু, বৌদি। আস্তে আস্তে। হ্যাঁ, এই, দাঁড়াও। নমিতা দি, নমিতা দি, এই, এই, এই। বালিশটা দিই। বৌদি একটু পাটা তোল, একটু 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 আস্তে আস্তে পাটা তোলো। অনির্বাণ, হ্যাঁ রাই, অনির্বাণ, রাই রাই, কি হচ্ছে কি হচ্ছে এরকম করছো কেন? কি হচ্ছে রাই? অনির্বাণ। কি হচ্ছে? রাই, এটা কি হচ্ছে? রাই, কি হচ্ছে বলো না আমাকে, কি অসুবিধা হচ্ছে বলো আমাকে। দেখতে অসুবিধা হচ্ছে? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন অনির্বাণ? আমার সব ঝাপসা লাগছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন অনির্বাণ? আমি কি অন্ধ হয়ে যাচ্ছি? সে আবার কি? ঝাপসা দেখবে কেন? কোথাটা বাবু? কিচ্ছু হয়নি রাই, কিচ্ছু হয়নি। তুমি দাঁড়াও, আমি ডক্টরকে ফোন করছি। আমাকে একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে রাই। রাই, বি স্ট্রং। আমি ফোন করছি। নমিতা একটু দেখো রাই, দেখো দেখো দেখো। কিচ্ছু হবে না রাই, কিচ্ছু হবে না। আমি দাঁড়াও। ডক্টর, কমন ডক্টর, ফোনটা তুলুন, রিসিভ করুন ডক্টর প্লিজ। ফোন ধরছে না ডক্টর, কি করি আমি এখন বুঝতে পারছি না। তুমি স্রোত কেমন করো তুমি? হ্যাঁ? তুমি স্রোত সার্থক, তুমি যাকে পারবে ফোন করো প্লিজ, ওদেরকে আসতে বলো এক্ষুনি। আমার খুব কষ্ট হচ্ছে অনির্বাণ, সব কিছু ঝাপসা দেখছি আমি। আমার কেন এত কষ্ট হচ্ছে? কিচ্ছু হবে না রাই, কিচ্ছু অস্থির লাগছে আমার। কিচ্ছু হবে না রাই। বৌদি এত উতলা হয় না বৌদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর দেরি করাটা ঠিক হবে। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি রাই। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। এইভাবে বাড়িতে ফেলে রাখতে পারবো না আমি তোমাকে। আমি মরে যাবো, আমি মরে যাচ্ছি অনির্বাণ। একদম না রাই, 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 একদম না। এই কথাটা নিজের মুখে আনবে না তুমি। মুখে কেন, ইনফ্যাক্ট তোমার মনের মধ্যে এই কথাটা আনবে না। একবারের জন্য না কিন্তু রাই। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই তো আছি আমি তোমার সাথে, তোমার পাশে আছি। কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেবো না তোমার রাই। প্রমিস, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। সব ঠিক হয়ে যাবে রাই, সব ঠিক হয়ে যাবে। বি স্টেডি, বি স্টেডি, বি স্ট্রং রাই, বি স্ট্রং। আমি দিদি, তুমি রায়ের সাথে থাকো। হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি, একটা ফোন করে আসছি আমি। হ্যাঁ, মাকে ডেকে নিয়ে আসছি। কিচ্ছু হবে না রাই, রাই, কিচ্ছু হবে না। আমি আসছি, এক্ষুনি চলে আসবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে যাও না অনির্বাণ, তুমি এখানে থাকো প্লিজ, কোথাও যেও না তুমি। তুমি আমার কাছেই থাকো প্লিজ। অত অস্থির হয় না বৌদি, তোমার কিচ্ছু হবে না। দেখো সব ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না। ঠাকুর সব ঠিক করে দেবে। ঠাকুর। সার্থক, হ্যাঁ সার্থক, আমাদের এক্ষুনি হসপিটাল যেতে হবে। কি হয়েছে? দিদিভাইয়ের কিছু কমপ্লিকেশনস হয়েছে। কে ফোন করেছে? অনির্বাণ দা? ঠিক আছে, ফোনটা স্পিকারে দাও। অনির্বাণ দা, বলো, সার্থকও শুনছে। স্রোত, সার্থক, আমি কি করব বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। রায়ের না প্রচন্ড হাই প্রেশার হয়ে গেছে। আমি ওকে ওষুধ দিয়েছি, ওষুধ খাওয়ার পর ও প্রেশারটা কমছে না, ক্রমশ বেড়েই যাচ্ছে। আর ও না প্রচন্ড যন্ত্রণা করছে, মাথা ফেটে যাচ্ছে বলছে, মাথায় যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে, অস্বস্তি হচ্ছে ওর। কি করবো বলো তো? দিদিভাইয়ের কি মাথাও ঘুরছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা ঘুরছে। মানে ও বলছে যে মাথা নাকি ভার হয়ে আসছে, হালকা হালকা লাগছে। কি বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমরা কি আমাকে একটু বলো না, সাজেস্ট করো না, কি করবো? আর দিদিভাইয়ের প্রেশারটা কত? 150/95। মাই গড, ওষুধ খাওয়ানোর পরেও? হ্যাঁ 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 হ্যাঁ, ওষুধ খাওয়ার পরেও। সার্থক, আমি অনির্বাণদাকে বললাম দিদিভাইকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে। আমার মনে হচ্ছে বাড়িতে এখন রাখা উচিত হচ্ছে না। অনির্বাণদা, তোমরা ইমিডিয়েটলি বেরো, আমি আর সার্থকও বেরোচ্ছি। আচ্ছা অনির্বাণ দা, দিদির ডক্টর সুভদ্রা ব্যানার্জি, ওকে পেয়েছো? হ্যাঁ, আমি ওনাকে ফোন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন যে আজকে ওনার একটা সার্জারি আছে, হয়তো ওই সার্জারিতেই ব্যস্ত, ওই জন্য ফোন ধরছে না, ফোন বেজে যাচ্ছে। ওকে অনির্বাণ দা, ডোন্ট ওয়ারি, তুমি শান্ত থাকো আর দিদিকে নিয়ে হসপিটাল চলে এসো, ঠিক আছে?
আর আমি ডক্টর সুভদ্রা ব্যানার্জিকে খবর পাঠানোর ব্যবস্থা করছি। অনির্বাণদা, আর একটা কথা, দিদির ভিশন ঠিক থাকছে কি না সেটা একটু খেয়াল রেখো। ভিশন? ও তো বলছিল যে ওর না সবকিছু ঝাপসা দেখছে, মানে ভিশন ব্লার হয়ে যাচ্ছে। কি করব বলো তো? ও কিছু না, এরকম তো হয়, তাই জিজ্ঞেস করলাম। অনির্বাণদা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছো? নাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, সেটাই বেটার হবে। তো তোমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দাও। আমার মাথা কাজ করছে না, আমি কি করবো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করছি, আর নাম্বারটা তোমাকে পাঠিয়ে রাখছি। তোমরা তৈরি থেকো। ঠিক আছে, ওকে। অনি, জানি এত রাতে তুমি কাকে ফোন করছো? অনি, রায়ের কিছু হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না মা। রায়ের খুব কষ্ট হচ্ছে মা। ওর যন্ত্রণা হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না মা। অনেক শান্ত হও, প্লিজ শান্ত হও, কান্নাকাটি করো না। আচ্ছা শৈলী, তুমি একটু যাও না, গিয়ে দেখো না মেয়েটার কি অবস্থা। সেরকম হলে কলকাতার বেস্ট ডক্টরকে আমি বাড়িতে আনার ব্যবস্থা করছি। না বাপি, সেটা কোনো প্রয়োজন নেই। রায়কে আর ঘরে রাখা যাবে না, বাড়িতে রাখা যাবে না। ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আমার সার্থকের সাথে কথা হয়ে গেছে, সার্থক একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। বা আমি এক্ষুনি রায়কে নিয়ে হসপিটালে যাবো। অ্যামেজিং, এত কিছু হয়ে গেছে, তুমি আমাদের একবার ডাকতে পারলে না? হ্যাঁ, তুমি ওদের ফোন করছো, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছো? আচ্ছা অনি, আমাদের তো একবার ডাকবে, আমরা পাশের ঘরে রয়েছি। তোমার গলার আওয়াজ পেয়ে আমরা এলাম বলে তো জানতে পারলাম। আশ্চর্য ব্যাপার তো অনি। হ্যাঁ, আমরা কি তোমার কেউ হই না, নাকি আমাদের বুদ্ধি বিবেচনার উপর তোমার কোনো ভরসা নেই? আমি রায়ের কাছে যাচ্ছি। ছেলেটাকে এতগুলো কথা শোনানোর খুব দরকার ছিল সৈনী? আচ্ছা সৈনী, তুমি কোনো কিছু স্বাভাবিকভাবে দেখতে পারো না? ও একজন ডক্টরকে ফোন করেছিল, সার্থক একজন ডক্টর, তাই একজন ডক্টরকে সে ফোন করেছিল। সেটা নিয়েও তোমার প্রবলেম না? আচ্ছা আমরা এখন কি করব? আমাদের ছেলের সাথে লড়াই করব। ও আমাদের না ডেকে কেন একজন ডক্টর কনসাল্ট করতে গেল, তাই তো? স্ট্রেঞ্জ। হ্যাঁ, তুমি শুধু আমার প্রত্যেকটা কথা সমালোচনাই করে যাও, ভালোই হচ্ছে। যাক, আমি ওই ঘরে গিয়ে দেখি মেয়েটার কি হলো। হ্যালো শান্তনু, বলছি ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। হ্যাঁ, তুমি মুন্সিদার গাড়িটা পাঠাও। কমপ্লিকেটেড প্রেগনেন্সি, অ্যাডভান্স স্টেজ। হ্যাঁ, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। থ্যাংক ইউ শান্তনু, থ্যাংক ইউ। আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বাবাকে কিছু বলতে যেও না, আমি বেরিয়ে যাবো এক্ষুনি। বেরিয়ে যাবে বলে? আমি যাবো না তোমার সাথে? না, তুমি যাবে না। স্রোত, এই এমার্জেন্সি সিচুয়েশনগুলোয় যখন তুমি কান্নাকাটি করো না, আমার বিভৎস রাগ হয়। তুমি এক কাজ করো না, তুমি আগে ভালো করে কেঁদে নাও। তারপর যখন তোমার মনে হবে অ্যাজ এ রেসপন্সিবল ডক্টর তোমার ওখানে যাওয়া উচিত, তখন তুমি যেও। আমি চেঞ্জ করতে গেলাম। ধুর, অনির্বাণকে কিছুতেই ফোনে পাচ্ছি না তো। রায় কেমন আছে কে জানে, আমার খুব টেনশন হচ্ছে। তুমি ওকে ফোন করছো কেন? ওরা তো রাস্তায় আছে। তুমি ওকে শুধু ফোন করো না, এক্সট্রা আবার টেনশন করতে শুরু করবে। আমরা তো গিয়ে দেখা করে নেবো ওখানে। নিজেকে খুব গিল্টি লাগছে বিক্রম। রায়ের প্রেগনেন্সিটা তো আর 5টা প্রেগনেন্সির মতো নয়, আর সেটা তো আমরা জানতাম বলো। আমাদের বোধহয় আজকের এই অনুষ্ঠানটা করা উচিত হয়নি। এত লোকজন, খাওয়া দাওয়া, হইচই, এগুলোই ওর কোনো ক্ষতি করলো না তো? হয়তো তখনই ওর শরীরটা খারাপ লাগছিল, মুখ ফুটে কিছু বলতে পারেনি। ইস, কেন যে আজকে এইসব আয়োজন করতে গেলাম? আমাদের বোধহয় ছোট করে নামমাত্র কিছু করা উচিত ছিল। আমাদের দোষে না মেয়েটার কোনো বিপদ হয় গো। এখন যা হওয়ার হয়ে গেছে, এখন এই কথাগুলো বলে তো লাভ নেই বলো। এখন রায়ের যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার। স্রোত বললো তিলোত্তমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমি স্ট্রেট ওখানেই যাচ্ছি, তুমি টেনশন করো না। আমিও যাচ্ছি তোমার সাথে।
ওখানে তো অনির্বাণের বোধহয় পাগল পাগল অবস্থা হয়ে গেছে, তার উপর ওর মা বোধহয় ওখানে থাকবেন। আর উনি যে অপ্রীতিকর কথাবার্তা বলেন, আমি থাকলে ভালোই হবে, রাইটা একটু ভরসা পাবে। না না মিষ্টি, এত রাত্রে দুজনে একসাথে বেরোলে মা জেনে যাবে। এখন মাকে জানানোর দরকার নেই, তুমি বাড়িতেই থাকো। বিক্রম, সে তো মাকে এমনিতেই সব জানাতে হবে। তুমি কি মাকে না জানিয়ে বেরিয়ে যাবে নাকি? সেটা করো না বিক্রম, মা কিন্তু টেনশনে অসুস্থ হয়ে যাবে। তুমি মাকে বলো যে আমরা ওখানে গিয়ে সব অবস্থা জানাবো। বিক্রম, কি হয়েছে রে? কার কি অবস্থা জানাবি আমাকে? কি রে কি রে, এত রাতে পোশাক পরে তুই কোথায় যাচ্ছিস বিক্রম? কি রে, কি হয়েছে? আমাকে বল, আমাকে বল, কার কি হয়েছে? মা, কি মা, হয়েছে? মা, এত অস্থির হলে কিন্তু আপনাকে কিচ্ছু বলা যাবে না। আপনি প্লিজ একটু শান্ত হন। আমি অস্থির হচ্ছি না তো, আমি তো ঠিক আছি। তোমরা আমাকে বলো না কেন সবকিছু? কি রে বল, কি হয়েছে? কি রাইয়ের কিছু হয়েছে? রাইয়ের কিছু হয়েছে না? রাইয়ের কিছু হয়েছে? হ্যাঁ 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 মা, রাইয়ের প্রেশারটা একটু বেড়েছে। আর ডাক্তার তো বলেছিলেন যে এই সময় প্রেশার বাড়লে ঠিক নয়, ভালো নয়। তাই অনির্বাণ আর রিস্ক না নিয়ে ওকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ও সেখানেই যাচ্ছে। মা, স্রোত আর সার্থকও আছে ওখানে, আর মিষ্টিও আমার সাথে যাবে বলছিল। কারণ চোরকি তো আজকে মামা বাড়িতে আছে, তো আমরা দুজন একসাথে চলে যাব। তুমি টেনশন করো না, তুমি এক কাজ করো, তুমি দরজা জানলা সব কিছু ভালোভাবে বন্ধ করে তুমি শুয়ে পড়ো। আমি ওখানে পৌঁছই, সবটা দেখি, আমি তোমাকে ফোনে সবটা আপডেট করবো। সেরকম ভয়ের কিচ্ছু হয়নি, রাইট ঠিকই আছে। আমি শাড়ি পাল্টে আসছি, আমি যাবো তোদের সঙ্গে। মা 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 কি হলো? এ দেখলে তো, দেখলে তো কেমন টেনশন শুরু করে দিয়েছে। আরে- হ্যাঁ, টেনশনের কিছু নেই। শোনো, তুমি ওখানে গেলে আবার তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে না। আমি যাচ্ছি তো, গিয়ে দেখি কি অবস্থা, সবটা আমি তোমায় ফোনে ফোনে আপডেট। আমাকে এসব বোঝাবি না তো, আমাকে একদম এসব বাজে কথা বোঝাবি না। শুধু প্রেশার বাড়লে একটা মেয়েকে হাসপাতালে ভর্তি করে নাকি এই সময়? নিশ্চয়ই আমার মেয়েটার কিছু একটা বাড়াবাড়ি হয়েছে। শোন বিক্রম, মায়ের মন তো, মায়ের মন সব আগে থেকে টের পায়। তুই আমাকে নিয়ে যাবি না তো? তোকে নিয়ে যেতে হবে না, তোকে নিয়ে যেতে হবে না। তুই আমাকে বল না কোন হাসপাতালে ভর্তি আছে, আমি একা যাবো। বল বল কোন হাসপাতাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে আপনার ছেলের সঙ্গে যান। না না বিক্রম, তুমি ট্যাক্সি বলো, আমিও যাব। না না, যাবো বললে তো হবে না, সবাইকে তো অ্যালাউ করবে না। গিয়ে কি করবো সবাই মিলে? বিক্রম, আমি এখানে বসে চিন্তা করে আমি অস্থির হতে পারবো না। আমাকে যদি ওপরে অ্যালাউ না করে, আমি নিচে লাউঞ্জে থাকবো। তুমি তাড়াতাড়ি ট্যাক্সি ডাকো। কি কি হলো বা বলো তো মিষ্টি? সারাদিন ধরে এত ধকল গেল, এরকম ওঠানামা, বাইরে বেরোলো, ঘরে ঢুকলো, এই জন্য হলো? আমি এতগুলো রান্না করলাম, সব খেলো একটু একটু করে, সেখান থেকে কিছু হলো? রাই, আমরা হসপিটালে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে ডক্টর আসবেন তোমাকে দেখতে। আমি স্রোতদেরকে ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। কিচ্ছু হবে না রাই, একটু শক্ত রাখো নিজেকে, একটু সহ্য করো প্লিজ। যাও স্যার, স্যার প্লিজ আপনি আর যাবেন না। ডক্টর এক্ষুনি আসছে, উনি এক্ষুনি চেক আপ করবে। প্লিজ স্যার। রাই, রাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। আই প্রমিস, তোমার কিচ্ছু হবে না, আমাদের জুনিয়রের কিচ্ছু হবে না। এভরিথিং উইল বি ফাইন রাই। কিচ্ছু হবে না ওর, কিচ্ছু হবে না ওর অনির। আমি কিচ্ছু হতে দেব না ওর। ও একদম ঠিক থাকবে, জুনিয়র একদম ঠিক থাকবে। তুমি এখন ভেতরে যাও রাই, ভেতরে যাও, আমি এখানেই আছি। হ্যাঁ, চিন্তা করবে না কিন্তু। হ্যাঁ, কিচ্ছু হবে না। বি স্ট্রং, বি স্টেডি, ওকে? রাইকে এক্ষুনি ভেতরে নিয়ে গেল। সিস্টার, ডক্টর ব্যানার্জি এসছেন। ম্যাম আসছেন। ঠিক আছে, আমি একবার ভেতরে যেতে পারি? আপনি? ম্যামকে তো এক্ষুনি চেক আপ করা হবে। আমি ডক্টর সার্থক সেনগুপ্ত। ঠিক আছে, ডক্টর ব্যানার্জি আসা পর্যন্ত আমি ওয়েট করছি না হয়। ডক্টর, মিস্টার সেন। থ্যাংক গড আপনি এসে গেছেন। রাইকে এক্ষুনি ভেতরে নিয়ে গেছে। হ্যাঁ আমি জানি, আপনি বলুন তো আমাকে কি প্রবলেম হলো হঠাৎ? ওর প্রেশারটা হাই হয়ে গেছিল ডক্টর, খুব ঘাম দিচ্ছিল। এসি ফ্যান দুটোই চলছিল, তাও ঘেমে যাচ্ছিল।
আর হঠাৎ করে আমাকে বললো কি ওর পেটে ব্যথা করছে, মানে এই যে এখানে খুব ব্যথা করছে, এই জায়গায়, ঠিক এই জায়গায় ব্যথা করছে। আর ও বলছিল যে ও না কিছু দেখতে পাচ্ছে না, সব ঝাপসা হয়ে যাচ্ছে, ব্লার দেখছিল সব কিছু। কিন্তু এখনই আবার আসার সময় হঠাৎ করে বলছে ও নাকি লাইটে স্পার্ক দেখতে পাচ্ছে চোখের সামনে। ওকে, আচ্ছা ওর কি কোনো রকম এক্সজশন হয়েছিল আজ কোনো কারণে? আসলে আজ আমার দিদিভাইয়ের সাজ ছিল, ছোট করে হয়েছে, তবে হয়তো একটু স্ট্রেস হয়েছে। আশ্চর্য ব্যাপার তো আপনাদের। আমি এত মাস ধরে এত দিন ধরে একটা কথা বলে বলে টায়ার্ড হয়ে গেছি যে রাইয়ের পক্ষে যে কোনো রকম স্ট্রেসই ক্ষতিকারক। আপনারা কেন বোঝেন না কিছু বেসিক ব্যাপার? সব প্রেগন্যান্সির এক রকম সিমটম হতে পারে না। এনিওয়ে আমি দেখে বলছি কি প্রবলেম হয়েছে ওর। ডক্টর ব্যানার্জি, আমি কি একবার ভেতরে যেতে পারি? শিওর ডক্টর সেনগুপ্ত, আসুন আপনি। ওকে। অনির্বাণদা, সামনে হয়তো অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক কঠিন সময়। তোমায় কিন্তু নিজেকে স্ট্রং রাখতে হবে। ঝড়ঝাপটা মানে? কঠিন সময় কেন বলছো? মানে এই শোনো, অনির গাড়িটা তো বাড়িতেই আছে, তুমি ড্রাইভ করবে নাকি ক্যাব বুক করে চলে যাব? হ্যাঁ, ড্রাইভ করেই চলে যাই। গাড়িটা ওখানে থাকলে অনির্বাণের সুবিধা হবে। ওদিকে কি হচ্ছে কি জানি বাবা। এই শোনো, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে, তুমি চলো, তাড়াতাড়ি চলো তো। হ্যাঁ, যাচ্ছি। তুমি একটু শান্ত হও, এত হাইপার হয়ে তো কোনো লাভ নেই। ঠান্ডা হতে পারছি কোথায়? এই কটা দিন তো আমি ঠান্ডা হতেই চেয়েছিলাম, ঠান্ডা থাকতেই চেয়েছিলাম। মানে সবকিছু ভালোই হয়ে যাক সেটা ভেবেই তো চুপ করেছিলাম। আমি কিন্তু তোমায় বলে রাখছি প্রসেনজিৎ, আমার নাতির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। যেমন কাণ্ডজ্ঞানহীন মেয়ে তেমন ওর ফ্যামিলি। কি সব বলছো? ফার্স্ট অফ অল তুমি কি করে জানলে যে বাচ্চাটা আসতে চলেছে সে ছেলে না মেয়ে? প্লিজ ওখানে গিয়ে নাতি করো না। আচ্ছা সৈনী, তোমার একবারও মনে হচ্ছে না রাই কেমন আছে? ওর শরীরের কি অবস্থা একবারও মনে হচ্ছে না তোমার? না গো, মনে হচ্ছে না মনে। আমি আর পারছি না। ও আমার অনির বউ, তাই আমি ওর অনেক ন্যাকামো সহ্য করেছি। শুধুমাত্র ওর পেটে আমার অনির সন্তান আছে, তাই আমি অনেক কিছু সহ্য করেছি। আর তোমার যখন তোমার বৌমার প্রতি এত দরদ, তখন তো তুমিই বলতে পারো, ওর বাড়ির লোককেও তো বলতে পারো তুমি, যে এইসব হুজুকে মেতে বাড়িতে এইসব অনুষ্ঠান করার কোনো দরকার নেই। আমি কিন্তু ওখান থেকেই বলেছিলাম বাচ্চা হওয়ার পর এসব করতে। আরে বাবা, রাই কি এমন করেছে? বাড়িতে দুটো লোক এলে মানুষ কি করে? বসে একটু গল্প গুজব করে, তাই করেছে। রান্না বান্না তো করেনি, কোনো ভারী কাজ করেনি। হ্যাঁ, ওর একটা কমপ্লিকেশনস আছে, সেটা তো আমরা সবাই জানি। কেন তুমি অবুঝ হচ্ছ বলো তো? আর শোনো, ওখানে কিন্তু রায়ের বাপের বাড়ির লোকজন থাকবে। ওখানে গিয়ে প্লিজ তোমার মুখটা একটু বন্ধ রেখো, আমার অনুরোধটা রেখো প্লিজ। আই ডোন্ট কেয়ার। একটা অশিক্ষিত গাইয়া লোক শেষ করে দিল আমার ছেলের জীবনটাকে। যাক, এবার কি আমরা বেরোতে পারি প্লিজ? আর কিছু বলার নেই তোমাকে আমার, চলো। কি হয়েছে রায়ের? কি কথা বলছো তুমি? কিসের ঝড়ঝাপটা? হ্যাঁ, কিসের কঠিন সময়? রায় তো ঠিক ছিল, একদম ঠিক ছিল। হঠাৎ করে সব কথা আসছে কেন? অনির্বাণদা, সামনে যে সময়টা আসছে তাতে আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তার জন্য তোমাকে স্ট্রং থাকতে হবে, স্টেডি থাকতে হবে। দেখো অনির্বাণদা, আমি তোমাকে এই কথাগুলো তোমার টেনশন বাড়ানোর জন্য বলছি না, আমি বলছি যাতে তুমি প্রিপেয়ার্ড থাকো। আমি না এসব ধোয়া কথা বুঝতে পারি না স্রোত। টেল মি ক্লিয়ারলি, আমাকে পরিষ্কার করে বলো কিসের প্রিপারেশন? কি হয়েছে রায়ের? তুমি আমাকে বলো তো, তুমি কিছু একটা বুঝতে পেরেছো তাই না? রায়ের সিমটমস গুলো তো তুমি শুনতে পেলে, এক্ষুনি তো বললো তুমি শুনতে পেয়েছো, তার মানে তোমার কোনো একটা ধারণা তৈরি হয়েছে। রাই কি এক্স্যাক্টলি আমাকে বলো না স্রোত, রায়ের কি হয়েছে? ও তো ঠিকই তো আছে। স্রোত আমাকে একটু পরিষ্কার করে বলো প্লিজ, রাই ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমাদের বেবি ঠিক আছে তো স্রোত? হ্যাঁ বলো না প্লিজ। অনির্বাণদা, আস্তে, এটা হসপিটাল, এখানে আস্তে কথা বলো। সরি অনির্বাণদা, তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। তুমি যদি এইভাবে রিঅ্যাক্ট করো তাহলে তো আমি আর কোনো কথাই বলতে পারবো না। সরি আমি আর উত্তেজিত হব না। আমি
আমি আস্তে আস্তে কথা বলছি, এবার তুমি আমাকে বুঝিয়ে বলো তুমি কেন বলছো। যাই ঘটে যাবো নির্বান্ধা, তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। দেখো, ডাক্তাররা সবসময় তাদের বেস্টই দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবসময় তো সিচুয়েশন আমাদের আয়ত্তের মধ্যে থাকে না। আমাকে আগে সবটা বুঝিয়ে বলো স্রোত। না বুঝিয়ে বললে আমি শান্ত থাকতে পারবো না। এত যন্ত্রণা কেন পাবে রাই? বল বল বলো, তুমি আমাকে বলো বলো। অনির্বাণদা, দিদিভাইয়ের প্রেগন্যান্সিটা যে কমপ্লিকেটেড তুমি তো আগে থেকেই জানতে। ডাক্তার তো দিদিভাইকে বলেছিলেন একটু ওয়েট করতে, যাতে যাতে রুমটা একটু স্ট্রং হতে পারে। যাকে বাচ্চাটা যবে থেকে এসেছে তুমি তো জানতে যে দিদিভাইয়ের প্রেগন্যান্সিটা প্রবলেমেটিক হবে। প্রথম দিকে সেই দিনগুলো আমরা কাটিয়ে এসেছি স্রোত। 7 মাস আমরা বেবিকে একটু একটু করে বড় করেছি। তোমার দিদি ফিজিক্যালি বড় করেছে আর আমি মেন্টালি। আমি আমার স্বপ্নে ওকে বড় করেছি, আমার পুরো সেন্স দিয়ে ওকে বড় করেছি। অনেক ঝড় ঝাপটা, অনেক কঠিন সময় পেরিয়ে আজকে আমরা এখানে পৌঁছেছি স্রোত। আর কিছুদিন পর যে মানুষটাকে নিজের চোখে দেখবো, ঠিক সেই সময় তুমি এখন বলছো যে ঝড় ঝাপটা, কঠিন সময়, আমাকে স্টেডি থাকতে হবে, আমাকে শক্ত। কেন এই কথাগুলো বলছো স্রোত? প্লিজ আমাকে বুঝিয়ে বলো না, আমাকে একটু বুঝিয়ে বলো, আমি শান্ত থাকবো, আমি বুঝবো। তুমি আমাকে বুঝিয়ে বলো যে কি হয়েছে রায়ের আর আমাদের বেবি। দেখো, আমি তো এখনো দিদিভাইকে দেখিনি, ডক্টর তো এখনো চেক করছে। তুমি একটু অপেক্ষা করো, ওরা আসুক, ওরা ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারবে তোমাকে। কেন 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 মানবো আমি? কেন কেন অপেক্ষা করবো ডক্টরদের জন্য? আমি কেন মানবো তোমার এই কথাগুলো? কঠিন সময়, ঝড় ঝাপটা, শক্ত থাকতে হবে, এই কথাগুলো কে বললো? তুমি বললে তো স্রোত। ইউ আর ডক্টর, তুমি ডক্টর, তুমি অনেক কিছু বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো। প্লিজ গড সেক আমাকে বুঝিয়ে বলো না স্রোত, কি হয়েছে ওর? অনির্বাণদা, এই মুহূর্তে আমার বলার মতন আর কিছু নেই। অনির্বাণদা, অনির্বাণদা, এখন তোমার অসুস্থ হওয়াটা বা মাথা গরম করাটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। এখন তোমাকে সব থেকে বেশি স্ট্রং, সব থেকে বেশি কনফিডেন্ট থাকতে হবে। তোমাকে তোমাকে দিদিভাইয়ের পাশে থাকতে হবে। সত্যি করে একটা কথা বলবে স্রোত, প্লিজ। আমি কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না, আই প্রমিস। দোহাই তোমার, প্লিজ আমাকে বলো না প্লিজ। রাই কি আর বাঁচবে না? অনির্বাণদা, একেবারে চুপ করো, এই কথা তুমি একবারও বলবে না। আর একবার ওই কথা তুমি মনেও আনবে না অনির্বাণদা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার দিদিভাইয়ের কিচ্ছু হবে না। এটা যেন সত্যি হয় স্রোত, তোমার কথাটা যেন সত্যি হয় স্রোত, তোমার কথাটা যেন সত্যি হয়। রায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার বেবিরও কিচ্ছু হবে না। স্রোত, তুমি আমাকে একটা কথা বলতে গিয়েও বললে না। কি মনে হয়েছে তোমার? তুমি আমাকে বলতে যাচ্ছিলে কিন্তু চেপে গেলে। কথাটা কি আমাকে বলো প্লিজ, প্লিজ আমাকে বলো কি। আমার বেবি ঠিক আছে তো? বেবির কিছু হয়নি তো স্রোত? আই প্রমিস আমি মাথা ঠান্ডা রাখবো। আমি মিস্টার সেন, সিচুয়েশনটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। আমি কিন্তু আপনাদের আগেই সাবধান হতে বলেছিলাম। ওর প্রেশারটা হঠাৎ বেড়ে গেল কি করে? কোনো প্রবলেম হয়েছিল কি? না না, সেরকম তো কিছু না। মা, বিক্রম, বৌমনি সবাই ছিল, আর কিছু গেস্টও ছিল। সবাই মিলে ভীষণ হই হই করছিল, আনন্দ করছিল। ও তো সেরকম কোনো হেভি কাজকর্ম করেনি, সেরকম এক্সস্টনও হয়নি ওর। তো হ্যাঁ, অনেকক্ষণ ওকে বসে থাকতে হয়েছিল। তাহলে তো বোঝাই যাচ্ছে প্রেশার বাড়ার পেছনে অন্য কোনো কারণ আছে। ঠিক আছে, কাল সকালে কতগুলো টেস্ট হবে, তার উপর ডিপেন্ড করেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কি সিদ্ধান্ত ডক্টর? আপনি কি মিন করতে চাইছেন? ডক্টর ব্যানার্জি, আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমি ওনাকে ব্রিফটা দিয়ে দিচ্ছি। অনির্বাণদা, দিদির ফার্দার ট্রিটমেন্টের ডিসিশন রিপোর্ট দেখে নিতে হবে। আর যা যা সমস্যা হয়েছে সেগুলোর মেডিকেল ম্যানেজমেন্ট কিভাবে করা হবে সেটা টেস্টের রিপোর্ট না দেখে বলা যাবে না। বাই দ্য ওয়ে, রায়পুনার প্লেটলেট কাউন্টটা কিন্তু বেশ কম। আমরা ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করছি। নার্সরা আপনাদের কাছে ফর্ম নিয়ে আসবে, ওখানে সই করে দেবেন। আমি দেবো রক্ত। ডক্টর, কখন দিতে হবে বলুন? ব্লাড আমাদের ব্লাড ব্যাংক থেকেই নেওয়া হবে। অবশ্য আপনি চাইলে ব্লাড ব্যাংকে ডোনেট করতেই পারেন। তুমি তাড়াতাড়ি কাগজে সই করিয়ে নিয়ে ব্লাড দেওয়া শুরু করো। ওকে ম্যাডাম। মিস্টার সেন, আপনি আশা রাখুন, শক্ত থাকুন।
গুড ইভিনিং ডক্টর। আমি সোহিনী সেন, অনির্বাণের মা। বলছিলাম কি, আমরা কি কোনোভাবে রায়কে এখান থেকে মুম্বাই শিফট করাতে পারি? মানে ভালো চিকিৎসার জন্য আপনি যদি রেকমেন্ড করেন তাহলে আমরা ইমিডিয়েটলি সেটার ব্যবস্থা করতে পারি। না, এখন ওনার যা কন্ডিশন, আমি কোনো রকম মুভমেন্ট অ্যালাউ করব না। ফ্লাইট জার্নিতে ওর প্রবলেম হতে পারে। আগে টেস্টের রিপোর্টগুলো আসুক, দেখি ওনার কি সিচুয়েশন, তারপর যা ভাবা যেতে পারে। সরি ডক্টর, কিছু মনে করবেন না। আপনাকে কোনোভাবেই সেরকম ইঙ্গিত করিনি যে আপনি রায়ের চিকিৎসার ব্যাপারে কোনো গাফিলতি করছেন। বুঝতেই তো পারছেন, আমাদের একমাত্র ছেলের প্রথম সন্তান আসতে চলেছে, তাই আমরা একটু টেনসড। বাপি, এখন এসব কথা থাক প্লিজ। ডক্টর, রায়ের কন্ডিশন কি এখন? রায় ঠিক আছে তো? আর আমার বেবি ঠিক আছে তো? রায়পূর্ণার প্রবলেমসগুলো আপাতত ম্যানেজ হয়েছে, কিন্তু সরি, আমি এখনই কিছু বলতে পারছি না। আজকের রাতটা অপেক্ষা করুন, মেডিকেল সায়েন্সের উপর ভরসা রাখুন।